প্রশ্নটা যেটা ২০২৩ সাল থেকে যে চালু হয়েছে, এটার প্রভাব কি হতে পারে? ঠিক প্রভাব বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে কোম্পানিগুলোতেই প্রভাব হবে। এটাই আপনি বোঝাতে চাচ্ছেন যে আ আমরা কোম্পানিগুলোর মধ্যে কি ধরনের প্রভাব বা পরিলক্ষিত করি আরকি আমরা। অবশ্যই একটা বড় ধরনের প্রভাব থাকবে। বিকজ যখন আপনার ২০২৩ সাল থেকে এর আগে ২০১৮ সাল থেকে আমরা দেখেছি যে কি হয়, আপনার কোম্পানিগুলোর ভ্যাটের সাথে পরিচিত ছিল। কিন্তু ভ্যাটের সাথে পরিচিত না এখন আ তার পরবর্তীতে যেটা হয়েছে সেটা হলো যে কর্পোরেট ট্যাক্স এসেছে ২০২৩ সাল থেকে। ২০২৩ সাল থেকে যখন কর্পোরেট ট্যাক্স এসেছে, সেই ট্যাক্সগুলোর কারণে আমাদের কমপ্লায়েন্সের অনেক ধরনের জটিলতা আমরা মনে করি জটিলতা হয়েছে বা আমাদের হিসাবগুলো গভর্নমেন্টের কাছে পরিপূর্ণভাবে দাখিল করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় ধরনের একটা পরিবর্তন আসবে এবং এটার সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা নিজেরা বোঝেন, আমি যদি এর বিষয়টাকে খুব সহজভাবে বলি যে কর্পোরেট ট্যাক্স আসার পরে আপনার প্রত্যেকটি হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে, যাতে আপনি নিজে হোক আর যারা বোঝেন তাদের মাধ্যমে হোক, আপনি নিজে বুঝলে নিজে হোক ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যেন তৈরি করতে পারেন। প্রয়োজন পড়লে আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেন তৈরি করা যায়। ব্যালেন্স শিট পর্যন্ত তৈরি করা যায়, ফাইন্যান্সিয়াল রিপোর্ট ফুল তৈরি করা যায়, যে কোনো সময় দরকার হতে পারে। তো এটাকে আপনি খেয়াল রাখবেন। এটা ম্যানুয়ালি আপনি করেন আর অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে করেন। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ভ্যাট রেজিস্ট্রেশন কি বাধ্যতামূলক কিনা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ভ্যাট রেজিস্ট্রেশনের গভর্নমেন্টের লটা কি বা রুলসটা কি। গভর্নমেন্ট বলেছেন আপনি একটা প্রতিষ্ঠান একদম সহজভাবে ব্যক্তিগতভাবে বা আপনার যেটা প্রায়োগিক উদাহরণ সেই উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠা করেছেন আজকে। এখন গভর্নমেন্ট বলেছে যে যদি তোমার আজকে থেকে সেল শুরু হবে, আমরা তো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি বা প্রতিষ্ঠা করি সেলসের জন্য। সেলস হবে, আমরা রেভিনিউ আর্ন করব। আপনার যদি সেলসটা হয়, সেলস যখনই আপনার ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করবে, সেলস আপনার টার্নওভার যখন ৩,৭৫,০০০ দিরহাম ক্রস করবে, তখনই কিন্তু আপনি ভ্যাট রেজিস্ট্রেশন আপনার জন্য বাধ্যতামূলক হবে। তার মানে বিগত ১২ মাসে, আবার এরকম হলো যে ১২ মাসে আপনার ৩,৭৫,০০০ ক্রস করেনি, ১৩ মাসে করেছে, তাহলেও কিন্তু হবে না। বলেছেন 12 মান্থস, লাস্ট 12 মান্থসের মধ্যে ৩,৭৫,০০০ দিরহাম যদি ক্রস করে, যেদিন ক্রস করবে সেদিন থেকে ১ মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, না হলে ১০,০০০ দিরহাম আপনার জরিমানার সম্মুখীন হবে। এটা ম্যান্ডেটরি। আর আছে যদি ১,৮৭,৫০০ দিরহাম ক্রস করে, তাহলে আপনি ঐচ্ছিক ভলেন্টারিলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। না করলে কোনো পেনাল্টি নাই, বাট আপনি চাইলে করতে পারেন অ্যাপ্লাই ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য। তো ভ্যাট রেজিস্ট্রেশনের মূলত এই দুইটাই রুলস। আরেকটা আমরা মনে রাখতে হবে অনেকের ক্ষেত্রে, যে আগামী ৩০ দিনে যদি এরকম হয় যে আপনার ১,৮৭,৫০০ দিরহামের উপরে আপনার সেলস হবে, এরকম কোনো আপনার সেলস এগ্রিমেন্ট থাকে আপনার কাছে বা এলপিও থাকে, সেটা দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলেও আপনি ট্যাক্স সার্টিফিকেটের জন্য বা ভ্যাট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা আগামী ১ মাসে বা ৩০ দিনের মধ্যে আপনার ৩,৭৫,০০০ দিরহাম আপনার সেলস ক্রস করবে, এরকম যদি এলপিও থাকে, সেলস কন্ট্রাক্ট থাকে, এগুলো দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য। আর প্রশ্নটা ছিল যদি না করা হয় কি সমস্যা হবে, যে ম্যান্ডেটরি থ্রেশহোল্ড ক্রস করে গেলে যদি এফটিএ থেকে আপনাকে ভিজিট দিয়ে বা কোনোভাবে তারা আইডেন্টিফাই করতে পারে, তাহলে পেনাল্টি দিবে। আর কবে থেকে এটা হয়েছে সেই অনুসারে আপনার নির্ধারণ করে আরও পেনাল্টি দিতে পারে। রেজিস্ট্রেশন না করার জন্য ১০,০০০ দিরহাম, আর কবে থেকে হয়েছে এটাও যদি অনেক দিন ধরে আপনি করছেন না, তার মানে যে শুধু ১০,০০০ই দিয়ে দিবে বিষয়গুলো তা না কিন্তু। এটা এফটিএ চাইলে বা গভর্নমেন্ট চাইলে আপনাকে আরও বেশি পেনাল্টি দিতে পারে। ২ নাম্বার যেটা হচ্ছে যে আমরা দেখি যে যাদের ট্যাক্স সার্টিফিকেট থাকে না, ওই কোম্পানিগুলোকে খুব ভালো কোম্পানি হিসেবে রিপুটেশনের ক্ষতি হয়। আমাদের অনেক ক্লায়েন্ট বলে যে আমার ট্যাক্স সার্টিফিকেট লাগবে আজকেই। কেন লাগবে? যদিও ৩,৭৫,০০০ দিরহাম হয় নাই সেলস, তারপরে নিতে চাচ্ছে, কারণ অন্যান্য কোম্পানি কাজ দেয় না আমাদেরকে বা আমাদের সাথে কাজ করতে চায় না, আমাদেরকে মনে করে যে আমরা ভালো কোম্পানি না। একটা ইমেজের একটা বিষয় থাকে। এরপর আপনি কি করেন, যদি আপনার ট্যাক্স সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট না থাকে, তাহলে আপনি যে
ভ্যাট প্রদান করছেন এটাকে কিন্তু ক্লেম করে নিতে পারেন না, তাহলে ওটা আপনার অপারেশনাল কস্ট হিসেবে আপনার প্রফিটকে কমিয়ে দেয়। তো এই জন্য এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় যাদের মানে ভ্যাট সার্টিফিকেট নাই বা ভ্যাট রেজিস্ট্রেশন নাই তাদের ক্ষেত্রে। ধন্যবাদ। ধন্যবাদ। এটি টপ অফ দ্য টাউন কর্পোরেট ট্যাক্স নিয়ে যে সমস্ত আলোচনাগুলো এখন হচ্ছে সেগুলো আসলে টপ অফ দ্য টাউন বলবো, বিকজ এটা নিয়েই আলোচনা, পর্যালোচনা, সমালোচনা এটার মধ্যে হচ্ছে আর কি। ভুল হচ্ছে, শুদ্ধ হচ্ছে, এটা হওয়া উচিত। যে কোনো বিষয় যত বেশি আলোচনা হবে আস্তে আস্তে ভুল শুদ্ধগুলো আপনার আলাদা হয়ে যাবে, শুদ্ধগুলো আমাদের কাছে থাকবে, ঠিকগুলো আমাদের কাছে থাকবে। আমরা ভুল করে করেই, ভুল জেনে জেনেই শুদ্ধটা শিখব, সমস্যা নাই, বাট আমাদের শেখার চেষ্টা থাকতে হবে, আলোচনার মধ্যে থাকতে হবে। যে প্রশ্নটি করা হয়েছে যে এসবিআর স্মল বিজনেস রিলিফ, এই কথাটা অলরেডি যিনি উদ্যোক্তা ভাই প্রশ্ন করেছেন বা বোন প্রশ্ন করেছেন ওর উত্তর দিয়ে দিয়েছেন যে স্মল বিজনেস রিলিফ এটা আমাদের ব্যবসায় আমরা ইলিজিবল হব কিনা। খুব সহজভাবে যদি বলতে যাই, আগামী 2024, 2025 এবং 2026 সাল আপনার ট্যাক্স ইয়ার, এই 3টা ট্যাক্স ইয়ার আপনি স্মল বিজনেস রিলিফের একটা সুবিধা আমাদের এফটি এর পক্ষ থেকে এই ইউএই গভর্নমেন্ট প্রদান করেছে। এই সুবিধাটা পেতে হলে আমরা কিভাবে পেতে পারি? স্মল বিজনেসদের জন্য, যাতে তারা তাদের বিজনেসকে সঠিকভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা হলো যে কারো যদি আপনার টার্নওভার বলতে বা রেভিনিউ, টোটাল সেলস রেভিনিউ সব কিছু মিলে, তো আমাদের ইনকাম কিন্তু হয় যে শুধু আপনার পণ্য সেলস করি তা না, পণ্য সেলসের বাইরেও আমাদের অনেক ধরনের ইনকাম থাকতে পারে। আমরা ক্যাপিটাল গেইন হতে পারে, এক্সচেঞ্জ রেটে আমরা আয় করতে পারি, অনেক ধরনের ইন্টারেস্ট পেতে পারি, অনেক ধরনের আমরা ডিভিডেন্ড থেকে আমরা প্রফিট পেতে পারি বা এই ধরনের হতে পারে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে টোটাল রেভিনিউ হয়, হ্যাঁ, এই আয়টা যদি আমাদের 3 মিলিয়নের নিচে হয় তাহলে আমরা কি করতে পারবো? আমরা স্মল বিজনেস রিলিফ কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। স্মল বিজনেস রিলিফ যদি অ্যাপ্লাই করি আমরা, আর এলিজিবল হই এবং অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আপনার কর্পোরেট ট্যাক্স যদি পেয়েবলও হয় তাহলে এই 26 পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না। ধরে নিলে আপনার ট্যাক্স পেয়েবল হয়েছে 1 মিলিয়ন দেরহাম, নেট প্রফিট এসেছে, সরি। তো নেট প্রফিটের আপনার কি হবে, 3,75,000 বাদ দিয়ে 1 মিলিয়নের যা থাকে তার উপর 9% করে ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যদি টোটাল টার্নওভারটা আপনার 3 মিলিয়নের নিচে হয় এই 2024, 25 এবং 26 টার্নওভারের মধ্যে, ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে, তাহলে আপনি তখন আপনার কি হবে, আপনি স্মল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করলে আপনাকে আর কর্পোরেট ট্যাক্স পে করতে হবে না। গভর্নমেন্ট আমাদেরকে এই সুবিধাটা প্রদান করেছে, ইউএই গভর্নমেন্ট এবং ফেডারেল ট্যাক্স অথরিটি। ধন্যবাদ। এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব আমরা, সেটি হলো কর্পোরেট ট্যাক্স রিটার্ন দাখিল বা ফাইল সাবমিশনের শেষ তারিখ কবে। এটা তো আসলে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, সব কোম্পানির যে একসাথে এক সময় হবে তা না। এটা আপনি কোথায় দেখতে পারবেন? আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যায় আপনি একটা ট্যাক্স সার্টিফিকেট পাবেন। ট্যাক্স সার্টিফিকেটের নিচের দিকে আপনি দেখবেন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের যে আপনার ইয়ার, সেটা শুরুর ডেট, সব সমাপ্তির ডেট, যেদিন সমাপ্তি হবে তারপরে 9 মাসের মধ্যে সাবমিশনের ডেট থাকে। তো যদি উদাহরণস্বরূপ বলছি, আপনার কোম্পানি জানুয়ারিতে হয় শুরু আর ডিসেম্বরে হয় শেষ, তারপরে 9 মাস যদি সময় থাকে তাহলে সেপ্টেম্বরের 30 তারিখে আমাদের এটা হয়, আপনার ডিউ হয়। এর মধ্যে আপনাকে কর্পোরেট ট্যাক্স ফাইল সাবমিশন এবং এর মধ্যে যদি লাইবিলিটি থাকে লাইবিলিটি পে সব সমাপ্ত হয়ে যেতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন সবাই গুরুত্ব সহকারে, অনেক সময় 30 তারিখে যে অনেকে লাইবিলিটি পে করবেন, এটা কিন্তু হবে না। কারণ 30 তারিখে যদি এক্সিকিউট না হয়, আপনার টাকাটা যদি জমা না হয়, তাহলে কিন্তু আপনার লেট পেনাল্টি আসতে পারে। তো অনেকে সবাই চেষ্টা করবেন যে অবশ্যই সেপ্টেম্বরের যাদের সাবমিশন এবং পেমেন্টের ডেট 30 তারিখ, তারা যেন 25 তারিখের মধ্যে লাইবিলিটি পে করে দেন। ট্যাক্স লাইবিলিটি আপনার যেটা থাকবে সেটা পে করে দেবেন, তাহলে এটা আপনার এক্সিকিউট হবে। কারণ অনেক সময় লাস্টের দিনে পে করলে আমরা জানি যে এক্সচেঞ্জ হাউস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনারা পে করেন, সেটা তো 24 থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে। তো এটা আমরা দেখে আসছি আমাদের অভিজ্ঞতার আলোকে। তো এটা আপনারা অবশ্যই আগে পে করে দেবেন। এখন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেটা কথা, যে প্রয়োজনীয় কাগজপত্র নর্মালি কি হয়, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট করাটা মেইনল্যান্ডে যারা আছেন তাদের 50 মিলিয়নের নিচে তো ম্যান্ডেটরি না, 50 মিলিয়ন টার্নওভারের উপরে হলে ম্যান্ডেটরি। তো তারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট না করতে চাইলে কোনো সমস্যা নাই, গভর্নমেন্ট বা এফটিএ প্রেশার করে নাই।
আবার যারা আপনার ফ্রি জোনে আছেন তাদের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট অডিট করাটা খুব ম্যান্ডেটরি, তাই না? মেইনল্যান্ডের জন্য অডিট করাটা ম্যান্ডেটরি 50 মিলিয়নের উপরে। তো এই ক্ষেত্রে ধরে নিলাম মেইনল্যান্ডে যারা আছেন 50 মিলিয়নের নিচে আছেন, অডিট রিপোর্ট আপনি নাও করেন, অ্যাটলিস্ট আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এটা প্রিপেয়ার করতে হবে। এটার জন্য আপনার কি লাগবে, যে আপনার অ্যাটলিস্ট অ্যাকাউন্টস থেকে যেন জেনারেল লেজার করা যায়, ট্রায়াল ব্যালেন্স করা যায়, তারপরে আপনার রেভিনিউ এক্সপেন্সগুলো থাকে, তারপরে স্যালারি যেগুলো আপনি পে করছেন, তারপর অপারেশনাল বিভিন্ন কস্টিং আছে, ফিক্সড অ্যাসেট যেগুলো আছে সেগুলোর পারচেজ ডেট, ডিপ্রিসিয়েশন ডিটেলসগুলো থাকতে হবে। ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স সার্টিফিকেট করতে হয়, আমরা নেই, আপনারা করবেন এমওএ, বিকজ এমওএ এর মধ্যে লেখা থাকে আপনার যে আপনার ক্যাপিটাল কত। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপিটালের চাইতে অতিরিক্ত টাকা ওনারা কোম্পানির জন্য পে করে থাকেন। তাহলে ক্যাপিটাল যদি থাকে আপনার 3 মিলিয়ন, আপনারা যদি 10 মিলিয়ন পে করে থাকেন, তাহলে এটাকে হয় আপনাকে এমওএ চেঞ্জ করতে হবে, তা না হলে এটাকে লোন হিসেবে আপনাকে দেখাতে হবে। এই সমস্ত বিষয়গুলো থাকে। তো এই জাতীয় ডকুমেন্টসগুলো প্রিলিমিনারি আমরা নিয়ে থাকি। মূল মুদ্রা কথা যেটা হচ্ছে যে আপনার সমস্ত খরচগুলো, সেলস, পারচেস এবং এক্সপেন্সের ডিটেলস এবং আপনার ইনভয়েসগুলো সংরক্ষণ করবেন। এটার মাধ্যমে, এটার থেকে আপনি ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা যায় যেন, যেটা দেখে সমস্ত হিসাবগুলো, ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে পারি যেন, এটা খেয়াল রাখবেন। এবং সমস্ত কাগজপত্র আগামী 7 বছরের জন্য আপনাকে সংরক্ষণ করতে হবে। এফটিএ যে কোনো সময় এই ডকুমেন্ট চাইতে পারে, পরিদর্শন করতে পারে, তখন চাইতে পারে, বা আপনার কাছে চেয়ে পাঠাতে পারে, আপনি এফটিএকে প্রদান করতে বাধ্য থাকবেন, শো করতে। এটা খেয়াল, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আপনার মনে রাখতে হবে আর কি। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা ভ্যাট 2018 সাল থেকে ভ্যাট নিয়ে কাজ করছি, উদ্যোক্তা ভাই বোনেরা এবং কনসালটেন্ট, তারা জানেন যে আমাদের 5% ভ্যাট আছে, 5 স্ট্যান্ডার্ড রেটেড, 0 রেটেড যেটা 0%। আবার কিছু পণ্যের উপরে আছে যেগুলো এক্সাম্পড বলে, এগুলো এক্সাম্পটেড হবে, এগুলো কোনো প্রকার ভ্যাট থাকবে না, এক্সাম্পশনের মধ্যে আছে, না এক্সাম্পড বলি আমরা। তো এখন প্রশ্ন করেছেন যে 0 রেট বা 5%, তো 5% আপনি ভ্যাট দিয়ে দিবেন। 5% যখন কোনো কিছু সেল করবেন, এটার উপর 5% আপনি ভ্যাট নেবেন ক্লায়েন্টের কাছ থেকে, এটাই নিয়ম। এখন পণ্যটা যদি এরকম হয় 0 রেটেড, যদি উদাহরণস্বরূপ বলি আপনি এক্সপোর্ট যখন করছেন, তখন আমরা কি করি, এটা 0 রেটেড করি। বা যারা ফ্রি জোনে আছে তাদের যদি ডেজিগনেটেড জোনের মধ্যে আপনারা কোনো কিছু পণ্য সেল করেন, তাহলে 0 রেটেড হয়। আবার গভর্নমেন্ট যদি নির্ধারণ করে দেয় যে এই পণ্যটা 0 রেটেড হবে, তখন ওই পণ্যের উপর 0 রেটেড ভ্যাট হয় 0। 0 কিন্তু একটা ভ্যাট, আমরা 0কে কিন্তু এটা আমরা মনে করব না যে এটা ভ্যাট না। 5 যেমন একটা ভ্যাট, 0 একটা ভ্যাট। 0 কিন্তু একটা সংখ্যা। তো অনেকের ক্ষেত্রে 0 মানে যেহেতু ভ্যাট দিতে হয় না, মনে করেন এটার উপর কোনো ভ্যাট নাই। কথাটা এরকম না, ভ্যাট নাই মানে এক্সাম্পট, আর ভ্যাট আছে 0% মানে দিতে হচ্ছে না, কিন্তু ভ্যাট আছে, এটা খেয়াল করতে হবে। এটা কেন গুরুত্বপূর্ণ হয়, যখন বলে ট্যাক্সেবল সাপ্লাই আপনার 3,75,000 দিরহাম, তখন এক্সাম্পট কিন্তু না, ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্সেবল সাপ্লাই 0 হতে পারে, এটা খেয়াল রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 0 রেটেড সাপ্লাই আর এক্সাম্পট মানে ওগুলো গভর্নমেন্ট বলে দিয়েছে তোমার কোনো প্রকার ভ্যাট নিতে পারবা না, তুমি কোনো ভ্যাট নেওয়া যাবে না। এখন এটাই হলো পার্থক্য। আর এক্সাম্পটের ক্ষেত্রে আপনার কিছু অসুবিধা আছে, যারা এক্সাম রিলেটেড পণ্য নিয়ে, যদি সমস্ত এক্সাম রিলেটেড পণ্য নিয়ে ব্যবসা করেন, তারা কি হয় প্রবলেমটা, যেটা হচ্ছে তারা যে তাদের কোম্পানির বিভিন্ন ধরনের ভ্যাট প্রদান করে অপারেশনাল কস্টিংয়ে, এটা ক্লেম করতে পারে না তারা। তো তাদের এই ভ্যাটটা অপারেশনাল কস্ট হিসেবে প্রতীয়মান হয়। কিন্তু অন্যান্য বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু যে কস্ট ভ্যাট প্রদান করে সেটাকে আবার ক্লেম করে নিতে পারেন, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না। এটাই হলো বড় একটা পার্থক্য আর কি, 0 রেটেড এবং এক্সাম্পটেড পণ্যের ব্যবসায় যারা করেন তাদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কর্পোরেট ট্যাক্সের উদ্দেশ্যে কোন ধরনের ব্যবসায়িক খরচগুলো ডিডাক্টেবল, মানে আপনি আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? মূল উদ্দেশ্য থাকে যে আমরা ব্যবসায়িকরা সঠিক পরিমাণ কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করতে হবে। আমরা বেশি দিলে আমাদের কোম্পানির জন্য ক্ষতি, আবার কম দিলে এটা কমপ্লায়েন্সের সাথে, অর্থাৎ গভর্নমেন্ট বা এফটিএ যদি এটাকে দেখেন যে কম দিয়েছেন, তাহলে এটাও আমাদের এক ধরনের কমপ্লায়েন্সকে ব্রেক করা হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে সঠিক হিসাব
নির্ধারণ করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে এবং এটা পে করতে হবে। এই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট বা এফটিএ যে রুলসগুলো দিয়েছেন সেই রুলসের মধ্যে থেকে যত বেশি খরচগুলোকে আমি উত্থাপন করতে পারবো, পরিবেশন করতে পারবো, করে এটা ডিডাক্ট বা কেটে নিতে পারবো কর্তনযোগ্য, তাহলে কি হবে, আমার নেট প্রফিটের পরিমাণ তত বেশি কমবে। নেট প্রফিট যদি কমে, তাহলে যেহেতু নেট প্রফিটের উপর 9% আমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার ট্যাক্সের পরিমাণও কমবে, ট্যাক্স লায়াবিলিটি কমে যাবে। এমন যদি হয় যে আমাকে এফটিএ বলেছে তুমি এই খরচটাকে ডিডাক্ট করতে পারো, আমি করলাম না, এতে কিন্তু এফটিএ খুশি হবে না। যে আমরা মনে করলাম যে আমরা বেশি টাকা বেশি কর পে করলাম, এফটিএ আমাদেরকে এটা বলে নাই বা গভর্নমেন্ট আমাদেরকে বলে নাই। গভর্নমেন্ট চায় না আমাদের ব্যবসার উপর কি হোক, বাড়তি চাপ তৈরি হোক। আমরা যদি নিজস্ব ভুলের কারণে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই, এটা গভর্নমেন্ট বা এফটিএ কখনো চায় না। এই জন্য ওনারাও চান যে এই কর্তৃপক্ষ চায় যেন আমরা সঠিক ক্যালকুলেশন করি, ভুলবশত বেশি পে করব এটা যেন না করি। এখন অনেক ধরনের খরচ আছে যেগুলো আমরা কেটে তারপর নেট প্রফিটকে কমিয়ে বা নেট প্রফিট ক্যালকুলেশন করে 9% ট্যাক্স দিতে পারবো। আবার অনেক ধরনের আপনার খরচ আছে যেগুলো আমরা ডিসঅ্যালাউ হবে, এটা এফটিএ কাছে উত্থাপন করতে পারবো না। এখন আমরা সহজভাবে জেনে নেই কোন ধরনের খরচগুলো আছে। যেমন আপনার প্রথমত যেটা হয়, আমরা যে আমাদের টার্নওভার হয়, টার্নওভার থেকে যত ধরনের সেলস আছে, অর্থাৎ আমরা যত ধরনের পারচেস আছে, সেলসের থেকে যত ধরনের পারচেস আছে, এটা র মেটেরিয়ালস পারচেস হতে পারে, আমরা সরাসরি অথবা সরাসরি ফিনিশ প্রোডাক্ট পারচেস করতে পারি, সেগুলো আমরা প্রথমত বাদ দিয়ে থাকি। কারো যদি ইন্ডাস্ট্রি থাকে তাহলে ফ্যাক্টরি রিলেটেড যে খরচগুলো আছে এগুলো বাদ দেওয়ার পরে আমাদের গ্রস প্রফিট বেরিয়ে আসে। গ্রস প্রফিট থেকে বিভিন্ন ধরনের অপারেশনাল কস্টগুলো বা অপারেশনাল খরচগুলো আমাদের বাদ দিতে হবে। অপারেশনাল খরচগুলোর মধ্যে কেমন হতে পারে, যেমন আপনার কর্মচারীর বেতন হতে পারে, ভাতা হতে পারে, ইনসেন্টিভ বিভিন্ন ধরনের, অফিসের ভাড়া হতে পারে, বিভিন্ন ধরনের ইউটিলিটি, ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই, এগুলো খরচ হতে পারে। আমরা বিজ্ঞাপন মার্কেটিংয়ের খরচ করি, আমরা ট্যাক্স কনসালটেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং খরচ হতে পারে, লয়ার থাকতে পারে আমাদের, তারপর মানে বিভিন্ন প্রফেশনাল খরচগুলো আমরা দিতে পারি, এগুলো পে করতে হতে পারে। এরপর ট্রান্সপোর্টেশন কস্টিং থাকে আমাদের, আমরা লোন নিলে সেগুলোর ইন্টারেস্টগুলো আমাদের পে করতে হয়। তারপর যেটা হচ্ছে যে ব্যাংকের বিভিন্ন চার্জ থাকতে পারে, এছাড়া আমাদের ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়। তো এই ধরনের আমাদের যদি ওয়েবসাইট বা এই জাতীয় কিছু থাকে, এগুলো সাবস্ক্রিপশন বা যে কোনো ধরনের সাবস্ক্রিপশন ভিত্তিক যে খরচগুলো আছে, সেই খরচগুলো আমরা কি করতে পারি, আমরা ডিডাক্ট করতে পারি এখান থেকে। তো এছাড়াও যে কোনো ধরনের খরচ আপনি নিজে যদি ক্লিয়ার থাকেন, তাহলে না থাকলে যে কোনো কনসালটেন্টের কাছ থেকে বুঝে নেবেন যে এই খরচটা কি আপনি নিয়ে আসতে পারবেন কিনা। তবে ব্যক্তিগত যে খরচগুলো আছে সেই ব্যক্তিগত খরচ কোনোভাবেই আনা যাবে না, ব্যক্তিগত খরচ কোনোভাবেই ডিডাক্টেবল না, এটা খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত খরচ আপনি টাকা ওনার হিসেবে টাকা তুলে নিতে পারেন, সেটা আপনাকে উইথড্রয়াল হিসেবে দেখাতে হবে, কিন্তু এটাকে এক্সপেন্স হিসেবে দেখাতে পারবেন না। আবার কিছু বিষয় আছে, আপনার ব্যক্তিগত খরচ যদি কোম্পানি বোর্ড অফ রেজুলেশন দ্বারা এটাকে অ্যালাউ করে তাহলে আবার করতে পারবেন। যেমন আপনি ওনার হিসেবে এখানে পরিশ্রম দিচ্ছেন, এখন সেটা যদি বোর্ড অফ রেজুলেশনে অ্যাপ্রুভ থাকে যে আপনার ভিসা, আপনার মোবাইল খরচ, আপনার ব্যক্তিগত গাড়ি খরচ, আপনার বাসা ভাড়া, আপনার সন্তান স্ত্রী এনাদের ইন্স্যুরেন্স, এনাদের ভিসা বা এনাদের যে খরচগুলো এনাদের যে খরচগুলো এটা পে করবে কোম্পানি, তখন আপনি আবার এটাকে ক্লেম করতে পারবেন, তখন এটাকে খরচ হিসেবে দেখাতে পারবেন। তো এটার কিছু প্রসেস অ্যান্ড প্রসিডিউর আছে, সেটা ফলো করে আপনি করতে পারবেন, সরাসরি ব্যক্তিগত খরচগুলো নিয়ে আসা যাবে না। আশা করি সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়গুলো খেয়াল রাখলেই আপনাদের খরচের একটি সম্যক ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ।